আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। ইউনূস এত ক্ষেপে গেলেন কেন? এটা জানতে গেলে আপনার একটুখানি পূর্ব কথা জানতে হবে। আমি কতগুলো তারিখ বলছি, সেই তারিখগুলো ডট টু ডট মেলান আপনারা। যেমন 10 তারিখে আপনার প্রাইম মিনিস্টার শেখ হাসিনার সঙ্গে মার্কো রুবিওর টেলিফোনে কথা হলো। 12 তারিখ বেন টি ক্রিস্টেনসেন অ্যাম্বাসেডর হিসেবে তিনি ঢাকায় পদার্পণ করলেন এবং ইউনূসের ইচ্ছা ছিল যে তার যে নিয়োগপত্রটা তার হাতে দেওয়া হোক, কিন্তু আন্তর্জাতিক রীতিনীতি মেনে বেন ক্রিস্টেনসেন তার সেই দাবিকে, শফিককে পাঠিয়েছিলেন, তার সেই দাবিকে উপেক্ষা করে তিনি রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে তার নিয়োগপত্র তিনি তুলে দেন এবং সরকারিভাবে কাজকর্ম সেদিন থেকেই তিনি শুরু করেন। তার আগে উনি যখন ঢাকা পৌঁছানোর পর তিনি আওয়ামী লীগের এক ভদ্রলোকের সঙ্গে, রাজনীতিবিদের সঙ্গে কথা বলেন। সেটা আমি কিন্তু তখন ভিডিও করেছিলাম। তার নাম বলেছিলাম আমি চৌধুরী, আজকে তার নাম বলছি সাবের হোসেন চৌধুরী। তার সঙ্গে কথাবার্তা বলে আওয়ামী লীগের বর্তমান অবস্থা, আওয়ামী লীগের নির্বাচনের সম্পর্কে তার মতামত কি, এই ব্যাপারে তিনি সামগ্রিক অবস্থা জানতে চান। তখন উনি বলেন যে আওয়ামী লীগ হচ্ছে নির্বাচনমুখী দল, নির্বাচনকে দূরে রাখতে এই জুলাই অভ্যুত্থানের নাটক করা হয়েছিল এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশ থেকে তাড়ানো হয়েছিল। নির্বাচনকে বিতর্কিত করতে সমস্ত আয়োজন সেরে ফেলেছেন ইউনূস সরকার। 46 লক্ষ পোস্টাল ব্যালট ইউনূস বিভিন্ন হাই কমিশন মারফত সারা বিশ্বে পাঠিয়ে দিয়েছেন ওই হ্যাঁ নার পক্ষে, গণভোটের পক্ষে। গণভোটের ব্যালট 12,50,00,000 বিভিন্ন জেলায় এই 1.5 মাস আগেই বিতরণ হয়ে গেছে হ্যাঁ না এর পক্ষে। তিনি বলেন 2008 সালে সব দলের অংশগ্রহণে টোটাল ভোট কাস্টিং এর 54.7% পেয়েছিল আওয়ামী লীগ। 2024 সালে পেয়েছে 43.3%। আর একটি আসনে একটি দল তারা আবার ভুয়ো ভোটার তৈরি করেছিল 2001 সালে 1,54,00,000 ভুয়ো ভোটার তৈরি করেছিল। আর ইতিমধ্যে একটি দল, উনি নাম করেননি, একটি দল তাদের ক্ষমতায় আসার জন্য ঢাকার 20টি আসনে 1 কোটি করে ভুয়ো ভোটার তৈরি করে ফেলেছে। এই অবস্থায় আওয়ামী লীগকে যদি অন্তর্ভুক্তিমূলক নির্বাচনে যদি অংশগ্রহণ করানো হয়, তাহলে যেহেতু আমরা নির্বাচনমুখী দল, আমরা অংশগ্রহণ করব। কিন্তু অংশগ্রহণ করতে যদি না দেয়, তাহলে আমরা কি করতে পারি? এটা হচ্ছে 12 তারিখের আগের যে বৈঠকটা, সম্ভবত 11 তারিখে এই বৈঠকটা হয়েছিল। আমি 12 তারিখে এই ভিডিওটা করেছিলাম। হ্যাঁ, 12 তারিখে ভিডিওটা করেছিলাম। এইবার 13 তারিখে আসুন। 13 তারিখে যেখানে এই ঘটনাটা ঘটে, 13 তারিখে আপনার 1 মিনিট ধরবেন, ইউনাইটেড স্টেটসের 2জন প্রতিনিধি, অ্যালবার্ট গাম্বিজ, তিনি হচ্ছেন প্রাক্তন ভারপ্রাপ্ত আন্ডার সেক্রেটারি পলিটিক্যাল, এবং অ্যাসলাম মোস্টেন আন্ডার সেক্রেটারি পলিটিক্যাল, এরা দুজনে যমুনায় যান
এবং ইন্টারেস্টিংলি আর একজন এসছিলেন, ওই বৈঠকে আসার কথা ছিল কিন্তু শেষ মুহূর্তে তিনি উপস্থিত হতে পারেননি। তার নাম হচ্ছে, যিনি জ্যারেড কুশনার, যে ট্রাম্পের যিনি জামাই, জ্যারেড কুশনারের সেক্রেটারি, পলিটিক্যাল সেক্রেটারি অ্যাডাম রুট, তারও ওই বৈঠকে আসার কথা ছিল কিন্তু শেষ মুহূর্তে তিনি যে কোনো কারণেই হোক তিনি আসতে পারেননি। এই বৈঠক যখন শুরু হয় তখন ইউনূসকে একের পর এক চাপ দিতে শুরু করেন এই দুজন, যে দুজনের নাম আমি বললাম, এই দুজন, একজন হলেন অ্যালবার্ট গাম্বিজ আর একজন হলেন আসলাম মোস্টেন, আন্ডার সেক্রেটারি। এই দুজন চাপ দিয়ে শুরু করেন যে আপনাকে যে দায়িত্ব দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশে পাঠিয়েছিল সে দায়িত্ব বিন্দুমাত্র আপনি পালন করেননি। আপনি জানেন যে আমেরিকা এবং ওয়াশিংটন, পেন্টাগন কেউই সন্ত্রাসবাদের পক্ষে নয়, কিন্তু আপনি সন্ত্রাসবাদের অবাধ বিচরণ ক্ষেত্র বাংলাদেশকে করে দিয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্র আপনাকে এত কিছু দিয়েছে, কি দেয়নি? নাম, যশ, খ্যাতি সমস্ত দিয়েছে, অথচ মার্কিন যুক্তরাষ্ট্রকে আপনি কি দিয়েছেন? তাকে একটা মুখ পোড়ানোর ব্যবস্থা করে দিয়েছেন। একটা সুস্থ রাষ্ট্রকে আপনি একদম ভগ্নস্তূপে পরিণত করেছেন। আপনি পদত্যাগ করুন। এই যেই পদত্যাগের কথাটা ওঠে তখনই ইউনূস যান ক্ষেপে। তখন বললেন যে আমি পদত্যাগ করলে তাহলে নির্বাচন হবে কি করে? তখন বললেন আপনি একটা নিরপেক্ষ সরকার করুন, সরকার গড়ে তার হাতে ক্ষমতা দিয়ে 12 তারিখ হয়তো ফেব্রুয়ারি হবে না, তারপরে নির্বাচন করুন, নির্বাচন করে আপনি চলে যান। তখন উনি তিরিক্ষে মেজাজে উনি বলেন যে 12 তারিখেই ভোট হবে, একদিন আগে নয়, একদিন পরে নয়, ওই দিনকেই ভোট হবে। এই ব্যাপারে আমি আর কোনো রকম কথা বলবো না। মানে যে নিয়োগকর্তা মার্কিন যুক্তরাষ্ট্র, তাকে উনি বলছেন যে এ ব্যাপারে আমি আর কোনো কথা বলবো না। এরপর তখন তারা যখন এই সাবের হোসেন চৌধুরীর অভিযোগগুলো যখন তারা সামনে আনতে শুরু করেন যে আপনি অলরেডি এই জায়গায় 12 কোটি 50 লক্ষ আপনি জেলার সমস্ত সদরগুলোতে আপনি মানে ভুয়ো ভোটার পাঠিয়ে দিয়েছেন, আপনি 46 লক্ষ আপনি পোস্টাল ব্যালট আপনি বিদেশে সমস্ত পাচার করে দিয়েছেন 1.5 মাস আগেই নির্বাচনের, হ্যাঁ গণভোটের, এইটা আপনি করেছেন কেন? তখন উনি হাতে একটা বিস্কুট ছিল, বিস্কুটটা আছড়ে নিচে ফেলেন, আছড়ে মারেন মেঝের ওপরে। মেঝের ওপরে বলতে কি, ওই কার্পেটের ওপরে। তারপরে বলেন আমি যা করেছি, আমি মানে প্রধান উপদেষ্টা প্রধান হিসেবে আমি ঠিক কাজ করেছি, এখান থেকে আমার বিন্দুমাত্র আমার জায়গা থেকে কেউ সরাতে পারবে না, পদত্যাগ আমি করব না, কোনো রকম কথাও আমি শুনবো না। তখন এই দুজন কূটনীতিক বলেন আপনি যে ব্যবহারটা করলেন সেটা কোনো কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত ব্যবহার, এই ব্যবহার করা যায় না। আমি যে এই ভিডিওগুলো করি, এই ভিডিওতে কিছু কিছু লোক আছেন যারা সমালোচনা করেন, সমালোচনা করার অধিকার রয়েছে, কিন্তু প্রতিদিন এক ভদ্রলোক, তার নাম হচ্ছেন তিনি লিখেছেন, নামটা মনে পড়ছে না, বিপুল বসাক সম্ভবত, তিনি লিখেছেন 22 কত তার আইডি নাম্বার, মেল আইডি নাম্বার, তিনি লিখেছেন আপনি কি মস্করা করেন, মানুষের ইমোশন নিয়ে খেলা করেন? আপনাদের একটা কথা বলি,
সেটা হচ্ছে, আপনারা যদি মনে করেন যে সর্বত্র আওয়ামী লীগের লোকেদের আপনার প্রশাসন থেকে দূর করে দিয়েছেন, তাহলে আপনারা মূর্খের স্বর্গে বাস করবেন। আওয়ামী লীগের লোক কিন্তু প্রশাসনে এখনো রয়েছে। যারা আমার ভিডিও দেখেন তারাই আমাকে এই সমস্ত খবরগুলো দেন। এবার ওই বসাক বাবুকে আমি বলছি, আজকে যে ঘটনা ঘটেছে, আজকের আপনি মিলিয়ে নেবেন, হয়তো আজকালের মধ্যে জামাত হয়তো প্রেস বিবৃতি দিয়ে এই ঘটনা আপনার প্রকাশ করবে। কি প্রেস বিবৃতি দেবে আমি জানি না, ঘটনা যেটা ঘটেছে সেটা আমি বলছি, এবং তারপরে বলবো শেষ অস্ত্র যেটা ব্যবহার করছে মার্কিন যুক্তরাষ্ট্র আপনাদের কপালে বাড়ি পড়ার জন্য। আপনারা সব মনে করেন তো সব হচ্ছে ভুয়ো খবর। এই ভুয়ো খবর কিনা আজকের যে ঘটনাটা ঘটেছে যেটা, সেটা আমি এবার বলছি, বলুন আমি এখানে বসে জানছি কি করে। আজকে একটা ভিডিও কনফারেন্স হয় ওয়াশিংটন ডিসির সঙ্গে, জামাতের একটা ভিডিও কনফারেন্স হয়। ভিডিও কনফারেন্সে ওপারে কে ছিলেন? জেমসন গিয়ার, বেঞ্জামিন লিঙ্ক, আর তার সঙ্গে ছিলেন জামাতের ওই আমেরিকার আর কি মুখপাত্র, যিনি ছিলেন, আচ্ছা, তারপরেতে শফিকুর রহমান ছিলেন, ও যুক্তরাষ্ট্রের জামাত মুখপাত্র তিনি ছিলেন। আচ্ছা, দক্ষিণ ও মধ্য এশিয়ার সহযোগী জ্বালানি বেঞ্জামিন লিঙ্ক হচ্ছেন দক্ষিণ এবং মধ্য এশিয়ার সহযোগী বাণিজ্য প্রতিনিধি। এরা হচ্ছেন ট্রেড রিপ্রেজেন্টেটিভ। ট্রেড রিপ্রেজেন্টেটিভ হঠাৎ এখানে আসবেন কেন, কথা বলবেন কেন? এরপর তারা তারেক রহমানের সঙ্গেও ভিডিও কনফারেন্স করেন। জামাতের সঙ্গে যে ভিডিও কনফারেন্স করেছে সেটা 9:30 থেকে 7:40 থেকে 8:01 পর্যন্ত জামাতের সঙ্গে, তার আগে 9:30-এ, তারপরে 9:30-এ হচ্ছে তারেক রহমানের সঙ্গে। এইবারে আমি বলি, এই যে ঘটনাটা আমি বললাম, জামাতকে আচ্ছা করে ওই সমস্ত পয়েন্টের উপরে জামাতকে ধরা হয়েছে, ধরে তার কাছে জবাবদিহি চাওয়া হয়েছে শফিকুর রহমান এবং অন্যান্য যারা জামাত নেতা ছিল তাদের। কি কথা হয়েছে সেটা আমি জানি না, বলে এই নিয়ে আমি কিছু বলতে পারবো না। এবার শেষ কথাটা বলি, আপনাদের উপরে যেটা আসতে চলেছে সেটা হচ্ছে স্যাংশন। ইউএস স্যাংশন আসতে চলেছে। আমি যেটা বলেছিলাম, এভাবে চললে ইউএস স্যাংশনের মুখোমুখি হবেন। সেই ইউএস স্যাংশন আপনাদের উপর আসতে চলেছে। কিসের কিসের ওপরে আমি বলে দিচ্ছি, ভিসার ওপরে, বাণিজ্য, অর্থ এবং সমস্ত রকম বাহিনীর ওপরে স্যাংশন আসছে। ভিসার ওপরে অলরেডি চলে এসছে, তাহলে বাকি রয়ে গেল বাণিজ্য, অর্থ এবং সমস্ত রকম বাহিনীর ওপরে স্যাংশন আসছে। এবার আপনারা বলুন, জামাত আপনারা যদি সরকারে আসেন তাহলে সরকার আপনারা চালাবেন থেকে, বাইরের থেকে কোনো অর্থ আপনারা পাবেন না, কোনো শক্তি আপনাদের পাশে থাকবে না, আপনাদের অর্থনৈতিক ব্লকেড করে দেবে ভারতবর্ষ। তাহলে এইবারেতে আপনারা আপনাদের দেশ চালাবেন কি করে আপনারা ভাবুন। এই যে শেষ কথাটা বললাম, বসাক বাবু আপনাকে উদ্দেশ্য করে বলছি, আপনি একবার মিলিয়ে নেবেন এবং আজকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনার এই ভিডিওটা কেমন লাগলো। দেখুন, আপনারা মানে কোথা থেকে খবর পান না পান এই সমস্ত প্রশ্ন আপনারা করেন। দেখুন, প্রত্যেকটা রিপোর্টার, সে আপনার দেশের হোক, যে কোনো দেশের হোক, আমি হই বা যে কেউ হোক, রিপোর্টার যদি হয়, সে যদি কাজের লোক হয়, সে হয় সিঁড়েল চোর। আপনার দেশের লোক ভালোবেসে প্রশাসনের লোক আমাকে ফোন করে করে খবর দেন। আমি কোনোদিনই তাদের নাম ধাম প্রকাশ করব না, কিন্তু খবরগুলো কিন্তু পরবর্তীকালে প্রত্যেক কটা সঠিক হয়। এবং আজকে যেটা আমি বললাম, আজ সকালে যেটা হয়েছে সেটাও দেখবেন যে বেলার দিকে আপনারা তার মানে কতটা সত্য কতটা মিথ্যা সেটা প্রমাণ পাবেন।
আর ইউনূস সাহেবের ওপরে যেরকম চটেছেন, ইউনূস সাহেব কতদিন করতে পারবেন এই রাষ্ট্রপ্রধান হিসেবে কাজ করতে পারবেন? কারণ তারা যাওয়ার আগে ওনারা বলে গিয়েছেন 12 তারিখ যখন নির্বাচন, ফেব্রুয়ারি আপনি নির্বাচন ঠিক করেছেন, আচ্ছা দেখা যাক, আচ্ছা দেখা যাক, লেটস সি। কথাটার মানে বুঝতে পারছেন? লেটস সি, এই কথাটার মানে কিন্তু গভীর অর্থ। এবং কৃতজ্ঞতা প্রকাশ করি সাবস্ক্রাইব করার জন্য, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য। এতক্ষণে ব্যানার এবং হেডলাইন দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমি কি বোঝাতে চাইছি। জি, দু একদিন আগেই সম্ভবত, এক্সাক্ট কবে কখন কথা হয়েছে সেটা জানি না, তবে ফোন আলাপ হয়েছে মার্কো রুবিও এবং আমাদের সাবেক মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে। শেখ হাসিনা দিল্লিতে আছেন, ওনার সাথে মার্কো রুবিওর সাথে ফোন আলাপ হয়েছে। তো আগে চলুন আমরা একটু জেনে নিই যে কে এই মার্কো রুবিও। মার্কো রুবিও তিনি হচ্ছেন যে যুক্তরাষ্ট্রের একজন প্রভাবশালী রাজনীতিবিদ ও কূটনীতিক। তিনি বর্তমানে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন, তার মানে স্টেটের দায়িত্ব পালন করছেন, এবং ডোনাল্ড ট্রাম্পের খুবই কাছের একজন ব্যক্তি এই মার্কো রুবিও, যিনি অনেক বিষয়ে সিদ্ধান্ত নেন এবং ডোনাল্ড ট্রাম্প সেটা ফলো করেন। তো হঠাৎ করে মার্কো রুবিও কেন শেখ হাসিনার সাথে কথা বলেছে? অলরেডি আপনারা জানেন যে গত দুদিন আগেই পল কাপুর এবং সার্জিও গোর অলরেডি তাদের নিয়ে নিয়েছেন, তাদের যে পোস্টিং ছিল সেটা নিয়ে নিয়েছেন, এবং আপনার ব্রেন কিস্টারসন বাংলাদেশের অ্যাম্বাসেডর হিসাবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন। আজকে তিনি রাষ্ট্রপতির সাথে দেখা করে তার পরিচয়পত্র পেশ করেছেন। এর ভিতরে যেটা ঘটনা ঘটেছে সেটা হচ্ছে যে গত পরশুদিন মানে 12 জানুয়ারি সন্ধ্যার দিকে আমেরিকার দুজন কূটনীতিক আমাদের ইন্টারিম গভর্নমেন্টের প্রধান দখলদার ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে দেখা করেন, এবং ইউনূসের সাথে যারা দেখা করেছিলেন সে দুইজনকে এবং কি সেটা আমি আপনাদেরকে সেটাও বলছি যে আলবার্ট গাম্বিস, তিনি যুক্তরাষ্ট্রের সাবেক ভারপ্রাপ্ত আন্ডার সেক্রেটারি অফ স্টেট, ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সময় তিনি স্টেট ডিপার্টমেন্টের জ্যেষ্ঠ দায়িত্বে ছিলেন। মূলত কূটনীতিক, নিরাপত্তা ও পররাষ্ট্র নীতির বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে কাজ করেছেন এই আলবার্ট গাম্বিস। এবং মর্স এইচ ট্যান তিনি যুক্তরাষ্ট্রের সাবেক অ্যাম্বাসেডর এট লার্জ, বিশেষ দূত। ট্রাম্প প্রশাসনে তিনি গ্লোবাল ক্রাইম জাস্টিস বিষয়ে রাষ্ট্রদূত ছিলেন। মানবাধিকার লঙ্ঘন, গণহত্যা, যুদ্ধ অপরাধ, আন্তর্জাতিক বিচার সংক্রান্ত ইস্যুতে কাজ করতেন। সহজভাবে বললে দুইজনই ট্রাম্প সরকারের উচ্চ পর্যায়ের মার্কিন কূটনীতিক, পররাষ্ট্র নীতি ও মানবাধিকার বিষয়ে পরিচিত মুখ। এই দুইজন দেখা করে আমাদের ইউনূস সাহেবের সাথে। এবং আপনারা এখন এই মুহূর্তে যদি যান, আপনারা ইউনূস সাহেবের ফেসবুক পেজ, যেটা মানে গভর্নমেন্ট অ্যাডভাইজার বাংলাদেশ, সেখানে গেলে দেখবেন দেখা হয়েছে পরশুদিন সন্ধ্যা 6টায়, যেখানে ইউনূস সাহেব প্রতি সেকেন্ডে কার সাথে দেখা হয়, কে আসে, এটা খুব দ্রুত কিন্তু উনি দেয়। কিন্তু এই দুইজনের সাথে দেখা এবং কথা হওয়ার বিষয়টা উনি স্বীকার করেন হচ্ছে যে গতকাল রাতের বেলা। তার আগ পর্যন্ত তিনি মানে প্রায় 17-18 ঘন্টা তিনি এই জিনিসটা দিতে চাননি, এবং দিতে চাননি বিধায় ব্যাপক প্রেসারে পড়েছিলেন। প্রেসারে পড়ে এরপরে উনি প্রকাশ করতে বাধ্য হন যে এদের সাথে দেখা হয়েছে। এই দুজন কূটনীতিক কি করতে এসেছিল আসলে? এই দুজন কূটনীতিক এসেছিল ডোনাল্ড ট্রাম্পের বার্তা নিয়ে। আপনারা জানেন যে মিস্টার খলিল সাহেবকে অনেক আগেই দিল্লিতে ডেকে নেওয়া হয়েছিল, সেখানেও মার্কিন কূটনীতিকরা ছিল, সেখানেও তারা ইনক্লুসিভ ইলেকশনের কথা বলছে। এরপরে আপনার দোহায় নিয়ে যাওয়া হয়েছে, কাতারের দোহায়, সেখানেও, এবং সর্বশেষ কয়েকদিন আগেও ওনাকে আবার আমেরিকায় ডেকে নেওয়া হয়েছে। এই দুইজন আপনার আমাদের ইউনূস সাহেবের কাছে 12 তারিখে আসলে ইলেকশন হবে কিনা এবং ইলেকশন ইনক্লুসিভ হবে কিনা সেটা জিজ্ঞেস করছে। সেটা জিজ্ঞেস করার পরে তিনি যেটা বললেন যে হ্যাঁ 12 তারিখ ইলেকশন হবে, আমি এর আগেও আপনার এই
সবাইকে বলেছি, আপনার পল কাপুরের সাথে কথা হয়েছে, সার্জিও গৌরের সাথেও কথা হয়েছে, ওনাদেরকেও বলেছি আমরা 12 তারিখে ইলেকশন করব, আমার বিরুদ্ধে বিভিন্ন প্রপাগান্ডা চলছে, আমি 12 তারিখ ইলেকশন করে এই নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা ছেড়ে দিয়ে যাব, আমি এর চেয়ে 1 ঘন্টাও বেশি থাকবো না, আমিও চাই যে এই নির্বাচিত সরকার নিয়ে যাক, এই সেই। এগুলো বলার পরে তখন এই 2 কূটনীতিক ওনাকে আবার প্রশ্ন করেন যে আওয়ামী লীগের বিষয়ে সিদ্ধান্তটা কি। তো আওয়ামী লীগের বিষয়ে তো আপনারা সাউথ আফ্রিকার সেই বর্ণবাদ বিরোধী আন্দোলনের পরে ট্রুথ কমিশন যেভাবে হয়েছিল সেটার বিষয়ে তো চিন্তা, উনি বলে যে না আওয়ামী লীগ তো ক্ষমা চায়নি। তখন এরা নাকি ধরে বসছে যে ক্ষমা চাইবে না, সেটা তো হচ্ছে ট্রুথ কমিশন বসার পরে সেখানে সবাই মিলে একটা দেশকে আগায় নিতে হলে সব পক্ষ থাকতে হয়, কোনো পক্ষ থাকবে কোনো পক্ষ থাকবে না সেটা না, অ্যাকসেপ্ট মৌল